প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনীর একটা বড় ফাটল তৈরি হয়েছে, যে ফাটলে সেনাবাহিনী রীতিমতো বিরক্ত, ত্যক্ত। এটাতে স্পষ্ট হয়ে যায় যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের যে পরিকল্পনা সরকারের এবং ছাত্র সমন্বয়কদের, সেই ব্যাপারে তার অবস্থান একেবারেই বিপরীত মেরুতে। তিনি এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এবার থামতে হবে, না থামলে পরিণতি ভয়ঙ্কর হবে। সেনাপ্রধানের বক্তব্য নিয়ে, তার ভাষণ নিয়ে দেশ জুড়ে একেবারে যা তা অবস্থা শুরু হয়েছে। যা তা মানে হচ্ছে যে আলোচনার দিক থেকে সেনাপ্রধানের বক্তব্য ভাইরাল হয়েছে, সেটা নিয়েই টক অব দ্য কান্ট্রি পরিণত হয়েছে সেই সাবজেক্টটা। সেনাপ্রধান কি বলেছেন তার ভাষণে, ইতিমধ্যেই তার ভাষণ আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেও ফেলেছেন হয়তো। তার ভাষণ, তিনি কি বললেন সেই আলোচনায় যাব না। তিনি যেটা বললেন, যে কথাগুলো বললেন, সেই কথাগুলোর অর্থ কি দাঁড়াচ্ছে, কি হতে চলেছে, সেই বিশ্লেষণ করার চেষ্টা করব। সেনাপ্রধান আধা ঘন্টার কিছু কম সময় ভাষণ দিলেন এবং সেই ভাষণ রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। সেনাপ্রধানকে বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকে এই প্রথম অ্যাগ্রেসিভ মনে হয়েছে এবং তিনি তার বডি ল্যাঙ্গুয়েজে এটা বোঝানোর চেষ্টা করেছেন, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এবার থামতে হবে, না থামলে পরিণতি ভয়ঙ্কর হবে। তিনি যে হুঙ্কারটা দিয়েছেন, তিনি একেবারে স্পষ্ট ভাষায় সাবধান করে দিয়েছেন। কাদের সাবধান করলেন তিনি বললেন, আমি সাবধান করে দিচ্ছি। সাবধান করে না দিলে হয়তো আপনারা বললেন যে আপনি তো সাবধান করেননি আগে থেকে, তাই সাবধান করে দিচ্ছি। তিনি সাবধান কাদেরকে করলেন সেই প্রসঙ্গে উত্তরটা খোঁজার আগে যে প্রসঙ্গটা আসা উচিত, আসলেই আপনারা বুঝতে পারবেন যে তিনি কাদেরকে সাবধান করলেন। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে কথার বিশ্লেষণে আমরা যদি যাই, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। সেই কারণগুলোর মধ্যে তিনি প্রধান কারণ হিসেবে যেটাকে বলার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে সারা দেশে যে মব ভায়োলেন্স চলছে, ছাত্র সমন্বয়কের ব্যানারে যে মব তৈরি হচ্ছে, আক্রমণ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড, বুলডোজার কাণ্ড, বাড়িঘরে আগুন দেয়া, বাড়িঘর গুড়িয়ে দেয়া, এই যে কর্মকাণ্ড চলছে, সেটাই মূলত বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার মূল কারণ হিসেবে তিনি দেখেছেন। এবং তিনি এর সঙ্গে যুক্ত করেছেন সেটা হচ্ছে যে এই মব ভায়োলেন্সের কারণে, নিজেরা নিজেদের মধ্যে হানাহানির কারণে, হানাহানি সংঘাত, এই সংঘাতের কারণে যারা টেরোরিস্ট তারা সুযোগ পেয়ে যাচ্ছে। তারা মনে করছে কি যে এই সুযোগে আমরা যদি কিছু আকাম কুকাম করিও তাও আমরা রক্ষা পেয়ে যাব, যেহেতু ওরা রক্ষা পাচ্ছে। অর্থাৎ মব করে যারা রক্ষা পাচ্ছে তাদের কারণেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা নিচে নেমেছে, এই কথা সেনাপ্রধান যখন বোঝান তখন সরকারের বোধহয় টনক নড়ার কথা। এবং সেনাপ্রধান সাবধান করার প্রসঙ্গ যদি আসি, তাহলে তিনি স্পষ্টভাবে দুই পক্ষকে সাবধান করেছেন। এক, ছাত্র সমন্বয়কদের তিনি সাবধান করেছেন স্পষ্ট ভাষায়, যদি তারা না থামে তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে সেনাবাহিনী। আর একটা জায়গায় সাবধান করেছেন, তিনি সরাসরি সরকারকে সাবধান করেছেন। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যারা তার ভাষণটা শুনেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা হচ্ছে যে তিনি তার ভাষণে দুইবার প্রধান উপদেষ্টার প্রসঙ্গে কথা বলেছেন এবং দুইবারই তিনি মাননীয় প্রধান উপদেষ্টা এই শব্দগুলো ব্যবহার করেননি। তিনি বলেছেন ডক্টর ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে, ডক্টর ইউনূস আমার সঙ্গে একমত হয়েছে। দুইবার দুই প্রসঙ্গে তিনি এই কথা বলেছেন। ডক্টর ইউনূসের সঙ্গে কি কথা হয়েছে? তিনি সম্বোধন করলেন একজন সেনাপ্রধানের, কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টাকে সম্বোধন করার কথা মাননীয় প্রধানমন্ত্রী কিংবা মাননীয় প্রধান উপদেষ্টা, এভাবে, এর বাইরে কোনো সম্বোধন করার কথা নয়। তিনি সেটা সম্বোধন করেননি। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তিনি সেটা সম্বোধন করেননি, সরাসরি নাম ধরে সম্বোধন করেছেন। বলেছেন ডক্টর ইউনূসের সঙ্গে আমি কথা বলেছি, আমার কথা হয়েছে, তিনি নির্বাচন ব্যাপারে আমার সঙ্গে একমত হয়েছেন। এবং তিনি আরেকবার বলেছেন প্রফেসর ইউনূস
ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে। এই যে দুইবার প্রফেসর ইউনূস, ডক্টর ইউনূস এই কথাগুলো তিনি বললেন, এবং ত্যক্ত বিরক্ত হওয়ার অন্যতম আরেকটা বড় কারণ সেটা হচ্ছে যে বিডিআর বিদ্রোহের ফলে যে সকল বিডিআর জওয়ান যারা অপরাধী, যারা গত 15 বছর ধরে জেলে রয়েছে, 2009 সালের 25 ফেব্রুয়ারি, গতকালকে যে 25 ফেব্রুয়ারি উপলক্ষে সেনানিবাসে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেই কিন্তু তিনি ভাষণটা দিয়েছেন। ওই বিডিআর বিদ্রোহের দিনটিকে স্মরণ করেই তিনি কথা বলেছেন, এবং তিনি যারা অপরাধী, যারা জেলে রয়েছে তাদেরকে মুক্ত করা কিংবা তাদের বিষয়ে তাদের পক্ষে কথা বলা, তাদের পক্ষে কথা বলে তাদের দোষ তাদের অপরাধকে ধামাচাপা দিয়ে রাজনৈতিক নেতাদের দোষ দেয়া, এই যে ব্যাপারগুলো চলছে ছাত্র সমন্বয়ক সহ সরকারের পক্ষ থেকে যে এই ব্যাপারগুলো চলছে, এই ব্যাপারে সরাসরি তিনি ফুল স্টপ টানতে বলেছেন সেনা সদস্যদের 57 জন সেনা অফিসারকে যেভাবে মারা হয়েছে বিডিআর বিদ্রোহে সেটা আমরা জানি, এবং এই ব্যাপারে কোনো কথা বিষয়ে একেবারে ফুল স্টপ দিতে হবে। অর্থাৎ বিডিআর বিদ্রোহের ব্যাপারে বিডিআর জওয়ানদের পক্ষে তাদেরকে ছেড়ে দেয়া, তাদের পক্ষে অবস্থান নেওয়া, এবং রাজনৈতিক শেখ হাসিনার আমলে যেহেতু হয়েছে শেখ হাসিনাকে ফাঁসানো, শেখ হাসিনার ফাঁসি চাওয়া, এই ব্যাপারগুলোতে তিনি একেবারে ফুল স্টপ দেওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন যে আমরা জানি সেখানে কি হয়েছে, স্পষ্টভাবেই জানি, এবং তারপরেও যদি কোনো তদন্ত উদ্ঘাটনের ব্যাপার, রহস্য উদ্ঘাটনের ব্যাপার থাকে তাহলে আমি একটা কমিশন করে দিয়েছি, কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, আমার করে দেওয়া সেই কমিশন ব্যাপারটা দেখবে, অন্য কেউ এই ব্যাপারে নাক গলাবে না। এই বার্তাটাও কিন্তু ছাত্র সমন্বয়কদের এবং সরকারকে তিনি সরাসরি দিলেন। তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন। ইনক্লুসিভ নির্বাচন বলতে কি বোঝায়? ইনক্লুসিভ নির্বাচন বলতে যেটা বোঝায় তিনি স্পষ্ট করেননি, কিন্তু ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সেটা ডিসেম্বরের মধ্যেই হতে হবে, এই কথাটা বলেছেন। ইনক্লুসিভ নির্বাচন বলতে কি বোঝায়? সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। এই সবাইয়ের মধ্যে কি বোঝায়? নিশ্চয়ই আওয়ামী লীগকেও বোঝায়। ইনক্লুসিভ নির্বাচনের কথা বললেন। ইনক্লুসিভ নির্বাচনের জন্য ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য যা যা করা দরকার সেগুলো করতে হবে, এবং পরবর্তী রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনীর কাজ শেষ হবে না, এটাও বলেছেন। আর একটা বড় কথা তিনি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে যাওয়ার মূল কারণের মধ্যে আর একটা বড় কারণ যেটা তিনি বলেছেন, খুব একটা স্পষ্ট করে যে বলেছেন তা নয়, কিন্তু ব্যাখ্যা যদি করি তাহলে কি দাঁড়ায়? তিনি বলেছেন যে আজকে পুলিশ বাহিনী অকার্যকর কেন, র্যাব অকার্যকর কেন, এনএসআই, ডিজিএফআই গোয়েন্দা সংস্থাগুলো অকার্যকর কেন, বিডিআর অকার্যকর কেন? কারণ এই আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন লোকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তদন্ত, তাদেরকে কেসে ফাঁসানো, তাদেরকে দেখে নেওয়া, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এই যে ভীতিকর অবস্থা তৈরি করা হয়েছে, এই ভীতিকর অবস্থার কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে ভেঙে পড়েছে। এবং তিনি স্পষ্ট করে বলেছেন গত 7-8 মাসে বাংলাদেশে যা হয়েছে, এনাফ ইজ এনাফ। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার মূল কারণ পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দিয়েছে সরকার। পুলিশ বাহিনীর বিরুদ্ধে যে অ্যাকশন, এবং সেই অ্যাকশনের ফলে পুলিশ কাজ করতে পারছে না। তিনি বলেছেন কোনো বাহিনীকে আন্ডার এস্টিমেট করে, আন্ডার মেরিট করে কোনো ফায়দা হবে না, তাতে সেই বাহিনীকে অকার্যকর করে দেওয়া হয়। বাংলাদেশে এই মুহূর্তে তিনি বলেছেন যে একমাত্র বাহিনী সেনাবাহিনী, সাথে তিনি নেভি এবং বিমান বাহিনী এবং নৌবাহিনীর কথা বলেছেন। তাদেরকে বলেছেন যে সুরক্ষিত এবং শৃঙ্খল মুক্ত, স্বাধীন এবং চেন অফ কমান্ডের দিক থেকে সব থেকে সুশৃঙ্খল বাহিনী তারা। এছাড়া প্রত্যেকটা বেসামরিক প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, এবং এই ভেঙে পড়ার কারণ ওই যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, তাদের মনোবল ভেঙে দেয়া। আপনি এটা স্পষ্ট করলেন কিন্তু সেনাবাহিনী, আপনি দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবেন, দোষীদেরকে শাস্তি দেবেন, কিন্তু তার মানে একটা বাহিনীকে, একটা পুরো বাহিনীকে আন্ডার মেরিট করে, আন্ডার এস্টিমেট করে, তাদেরকে ভীতিকর অবস্থার মধ্যে ফেলে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবেন, এটা স্বপ্নের ব্যাপার।
এই এই যে এতগুলো কথা বললেন, এতগুলো কথার মধ্যে ইনক্লুসিভ নির্বাচনের কথা, সাবধান করে দেয়া, এই এতগুলো সেনাবাহিনী প্রধানের যে কথা, সেই কথায় বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনারা খেয়াল করেন, তার বডি ল্যাঙ্গুয়েজ খুবই অ্যাগ্রেসিভ বডি ল্যাঙ্গুয়েজ ছিল। এর আগে তিনি কখনোই এরকম বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেননি। স্পষ্ট ভাষায় তিনি এটাও বলেছেন যে তার অন্যরকম কোনো খায়েশ নেই, কিন্তু তার ওই কথার মধ্যে একটা ব্যাপার কিন্তু স্পষ্ট, যদি এরকম চলতেই থাকে তাহলে সেনাবাহিনী ব্যাপারটাকে ছাড় দেবে না। সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে হুমকি আসবে এরকম কোনো কাজ হতে দেবে না। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি কেন আসবে, এই পয়েন্টে চলুন আসি, যে কথা তিনি স্পষ্ট করেননি। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি কেন আসতে পারে? কারণ আন্তর্জাতিক চাপ। সেনাবাহিনীর উপরে সম্ভবত আন্তর্জাতিক চাপ বেড়েছে, পার্শ্ববর্তী দেশের চাপ তো রয়েছেই, আমেরিকার চাপ রয়েছে এবং জাতিসংঘের চাপ রয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই নাজুক হয়েছে, এতটাই ভেঙে পড়েছে, সেনাবাহিনীর প্রতি সম্ভবত একটা বড় চাপ এসেছে। তারা এই ব্যাপারে হস্তক্ষেপ করুক, এটা আন্তর্জাতিক মহল চাচ্ছে। সেই কারণে সেনাবাহিনী প্রধানের এরকম অ্যাগ্রেসিভ মুডে কথা বলা ছাড়া কোনো উপায় আদতে ছিল না। সেনাবাহিনী প্রধান যা কথা বললেন তার যদি ভাবার্থ একেবারে স্পষ্ট করা যায়, তাহলে তিনি স্পষ্টভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান নিলেন। সরকার যা করছে সেটা করা যাবে না, ছাত্র সমন্বয়করা যা করছে সেটা করা যাবে না, সেটা করলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। দর্শক, আপনার কি মনে হয়? সেনাবাহিনীর একটা বক্তব্য তো শুনলে ফুরিয়ে যায়। যে বিশ্লেষণগুলো করলাম সেই বিশ্লেষণে সার্বভৌমত্ব, আন্তর্জাতিক চাপ, ইনক্লুসিভ নির্বাচন, অর্থাৎ সবাইকে নিয়ে নির্বাচন মনে হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন, যারা মব করছে তাদের বিরুদ্ধে একেবারে যুদ্ধ ঘোষণার মতো অবস্থা, যদি এটা স্টপ না হয় তাহলে সেনাবাহিনী অ্যাকশানে যাবে এবং খুব সম্ভবত সেই অ্যাকশান শুরু হয়েও যেতে পারে। ছিলাম উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ, তিনি পদত্যাগ করেছেন, এটা পুরনো খবর, বাসি খবর, এবং তিনি তারপরে সংবাদ সম্মেলন করেছেন, সেটাও পুরনো খবর। কিন্তু যে আলোচনাটা এই ভিডিওতে করব সেটা হচ্ছে তার সংবাদ সম্মেলন, পদত্যাগ করার পরে তার সংবাদ সম্মেলন। পদত্যাগ যখন করে ফেলেছেন তখন তিনি আর উপদেষ্টা নন। তার যদি সংবাদ সম্মেলন করতে হয় তাহলে ব্যক্তি নাহিদ ইসলামের সংবাদ সম্মেলন করার কথা, যুক্তি তাই বলে। কিন্তু তিনি সংবাদ সম্মেলন করলেন রাষ্ট্রীয় প্রটোকলে। তার সংবাদ সম্মেলন অনুষ্ঠান পরিচালনা করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সংবাদ সম্মেলন হলো। একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন, মন্ত্রী পদত্যাগ করেছেন, পদত্যাগের পর কি তার রাষ্ট্রীয় প্রটোকল থাকে না? যদি না থাকে তাহলে তার রাষ্ট্রীয় প্রটোকলে সংবাদ সম্মেলন হওয়ার কথা নয়। আবার রাষ্ট্রীয় প্রটোকলে সংবাদ সম্মেলনে তিনি বলছেন নতুন দল হচ্ছে, 28 তারিখে দল গঠিত হবে, সেখানে তিনি রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন, দায়িত্ব নেবেন, সেই কারণেই তিনি পদত্যাগ করেছেন। এই কথা বলছেন, অর্থাৎ রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার জন্য বলছেন। সরকার কি তাহলে ওই বিশেষ রাজনৈতিক দলের সরকার? এই সরকার তো নিরপেক্ষ সরকার হওয়ার কথা। ছাত্রদের নতুন দলের সরকার তো এটা হওয়ার কথা না। ছাত্র সমন্বয়কদের বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকার সবার হওয়ার কথা, কিন্তু সরকার গঠনের পরে তাদের হঠাৎ করে নতুন রাজনৈতিক দল গঠন করার ইচ্ছে হলো, খায়েশ হলো, তারা নতুন রাজনৈতিক দল করছে এবং সরকার সেখানে পৃষ্ঠপোষকতা করছে। সেগুলোও না হয় পুরোনো আলাপ বাদ দিলাম, কিন্তু নাহিদ ইসলাম যে রাষ্ট্রীয় প্রটোকলে তিনি সংবাদ সম্মেলন করলেন এবং তিনি স্বীকার করলেন যে তিনি পদত্যাগ করেছেন, পদত্যাগের পরে রাষ্ট্রীয় প্রটোকলে সংবাদ সম্মেলন করার কোনো অধিকার নেই, সরকারেরও কোনো অধিকার নেই। রাষ্ট্রীয় প্রটোকলে রাষ্ট্রীয়ভাবে সংবাদ সম্মেলন ডেকে একজন পদত্যাগ করা, ইস্তফা দেয়া দায়িত্ব থেকে, তিনি বলেছেন যে তার মন্ত্রণালয়ের দায়িত্ব এবং জুলাই ফাউন্ডেশন কেন্দ্রিক যত ধরনের কমিটিতে তিনি ছিলেন সব কমিটি থেকে তিনি পদত্যাগ করেছেন। অর্থাৎ তিনি শুধুমাত্র নাহিদ ইসলাম, আর কিছু নন। একজন ব্যক্তি নাহিদ ইসলামের সংবাদ সম্মেলন কেন রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করবে? কেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সেটা পরিচালনা করবেন? আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় প্রেস কনফারেন্স যেভাবে হয়, এটা কোনোভাবেই হওয়ার কথা নয়। আমার মনে হয় যে
এটাকে এক ধরনের স্বেচ্ছাচারিতা বলা যায়। সরকার এই কাজটা খুবই ভুল কাজ করেছে। এই ভুল কাজ, একের পর এক ভুল কাজের সিরিয়ালে এটা একটা বড় ধরনের ভুল কাজ। এই ভুল কাজ তাদের সামনে অনেক বড় বিপদে ফেলতে পারে। এমনকি যে ইনক্লুসিভ এবং ক্রেডিবল নির্বাচনের কথা সেনাপ্রধান বলেছেন, সেই নির্বাচন এই সরকারের অধীনে হবে না, এমন দাবিতে সব রাজনৈতিক দলের সোচ্চার হওয়ার ঘটনাও যদি সামনে আমরা দেখি, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।